ছাড়বো না, ওই হারানকে আমি কিছুতেই ছাড়বো না। না না, কিছুতেই ছাড়া হবে না ওই বদমাইশটাকে। বেটার আজকে একদিন কি আমাদের একদিন। হ্যাঁ, ওরা তো সাহস হয় কি করে? এই তো এসে গেছি ওর বাড়িতে। হারান, এই হারান, বেরো, এক্ষুনি বেরিয়ে আয় বলছি, নইলে তোর কপালে দুঃখ আছে। হ্যাঁ বেরিয়ে আয় বলছি, আজকে তো নিস্তার নেই। রজতদা, তুমি এই এত রাতে এখানে? কি হয়েছে গো? বেটা বেঈমান, নুপুর কোথায়? বল নুপুর কোথায়? নূপুর? আমি কি করে জানবো নূপুর কোথায়? এসব কি বলছো রজতদা? তোর ছড়া তুই জানিস না? তুই জানিস না তো কে জানে রে? দুদিন বাদে তোদের বিয়ে, নিশ্চয়ই তুই ওর সাথে কিছু করেছিস। বল আমার শালি কোথায়? এই তুমি কি বলছো রজতদা? নূপুরের সাথে তো আমার সকালেই দেখা হয়েছিল। এই তার বাড়িতে তুই ওর সাথে কিছু করেছিস? হ্যাঁ বেটা বজ্জাত নাচার, ছি 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 ছি, ফুলের মতো মেয়েটাকে কি করেছিস বল। আমি আমি সত্যি বলছি, তোমরা বিশ্বাস করো, নূপুর আমার সাথে দেখা করে বাড়ি চলে গেছিল। ও বলেছিল বাড়ি যাচ্ছে। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস। নুপুর বাড়ি ফেরেনি, তুই ওর সাথে নিশ্চয়ই কিছু করেছিস। তোকে আমি ছাড়বো না। বল নুপুর কোথায়, বল। শুধুমাত্র আজকে দিনটা আছে তোর হাতে। কালকে সকালে যদি তোদেরকে এই গ্রামে দেখি, তোদের মাথা নেড়া করে গোবর ঢেলে গাধার পিঠে চড়িয়ে দেব, মনে রাখিস। নূপুর, নূপুর তুমি কোথায় চলে গেলে? নূপুর, নূপুর, নূপুর। বাবা, এমন করে বসে থাকলে কি চলবে? তুমি তো কাল থেকে ভালো করে কিচ্ছুটি খাওনি, এইভাবে কি শরীরটা টিকবে? এই শরীর গেলেই বাঁচি সন্ধ্যা। আর ভালো লাগছে না মা। জীবনে এত দুঃখ কষ্ট পেয়েছি যে বেঁচে থাকার ইচ্ছে নেই রে। বাবা, এসব কি বলছো তুমি? আমি জানি তুমি গ্রামের কুয়োটা সংস্কার করতে চাও, যাতে গরমে লোকজন তেষ্টার জলটুকু পায়। আমি জানি তুমি চিরকাল লোকের কথা ভেবেছ, কিন্তু সব সময় কি সবটা সম্ভব হয় বলো? সম্ভব হয় মা, সদিচ্ছে থাকলে সম্ভব হয় বই কি। জানিস, নূপুর মাও আমার এমন ছিল, নিজের থেকে বেশি লোকের কথা ভাবতো। আমার লক্ষ্মী প্রতিমা আমার হারিয়ে গেল। বাবা, আজ 10 বছর হয়ে গেল নূপুর চলে গেছে। সত্যি বলতে, এর থেকে যদিও মরেও যেত, তাও বুঝি নিজের মনকে শান্ত করতে পারতাম। কিন্তু ওর ওইভাবে উধাও হয়ে যাওয়াটা আজও মেনে নিতে পারি না। সকলে হারানকে দোষ দেয়। হারান নাকি নূপুরকে উধাও করেছে, কারণ তারপর থেকে ওর পরিবারকেও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু জানিস মা, আমার বিশ্বাস হয় না, কারণ ওর চোখে আমি নূপুরের জন্য সত্যি ভালোবাসা দেখেছিল। আমিও বাবা, তাই তো গ্রামের লোক যখন নূপুরের চরিত্র নিয়েও কুৎসা রটায়, হারানের সাথে ওকে নিয়ে মন্দ কথা বলে, আমার সর্বশরীর রাগে জ্বলে যায়। তোর মনে আছে ছন্দা, যেদিন প্রথম হারান আমাদের বাড়িতে আসে? জ্যাঠাবাবু, আসতে পারি? হ্যাঁ এসো, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারার কথাও নয় জ্যাঠাবাবু, আমি হারান সামন্ত। কয়েকদিন হলো গ্রামে এসেছি, বাবা মা নিয়ে থাকি। একটা কাজের সন্ধান করছিলাম। গ্রামের মধ্যেই 2-3 জন বললেন আপনি নাকি ক্ষেতের কাজের জন্য লোক খুঁজছেন। হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছ। আমার 10 বিঘে জমি, ফলন্ত জমি, কিন্তু চাষের লোক পাই না। তার মানে আপনি কি বলতে চাইছেন বাবা, যে আমি কাজ করি না? হ্যাঁ, তাই আপনি বাইরের লোক ডেকে পাঠিয়েছেন? ও কি কথা রজত, আমি কি তাই বলেছি নাকি? তাছাড়া এত বড় জমি তোমার একার পক্ষে কাজ করাও তো সম্ভব নয়। হারান এই হলো আমার জামাই রজত। নমস্কার রজতবাবু। সে যাই হোক, আপনার লোক ডাকার আগে একবার আমার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল বাবা।
হ্যাঁ, আমি আপনার ছেলে নই, কিন্তু দায়িত্ব তো আপনার ছেলের থেকে কম পালন করি না। বাবা, এই নাও তোমার চা, আর এই নিন আপনার চা। এ বাবা, আমি চা খাবো না। মানে এসবের কি দরকার ছিল? ওমা, এত বড় জমিতে চাষ করবেন, কাজ করবেন, তার আগে এক কাপ চা না খেলে চলবে কেমন করে? আমরা কিন্তু মালিক হিসেবে খুব একটা খারাপ নই। এ বাবা, এসব কি কথা বলছেন? তাছাড়া রজতবাবু তো মনে হয় আমাকে কাজে রাখতে আগ্রহী নন। এই জমির মালিক আমার বাবা হারান বাবু, আর তিনি লোক দরকার আছে বলেই সেটার খোঁজ করছিলেন। আর আপনাকে দেখে তো বেশ কর্মঠ মনে হচ্ছে, তা সব কাজ জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষেতের সব কাজ পারি। আমি সব কাজ করতে পারবো। ব্যাস, তবে তো হয়েই গেল, আপনার কাজ পাকা। কি বলো বাবা? আমার নুপুর মা বলে দিয়েছে মানে আমার আর কিচ্ছুটি বলার নেই। বুঝলে হারান, এই মেয়ে হলো আমার গর্ব, আমার সংসারের ভিত। ওর বিয়ে হলে যে আমি কি করব তাই ভাবি। সেদিনের পর থেকেই নূপুরদের বাড়িতে হারানের যাওয়া আসা শুরু। পরিশ্রমী, সৎ আর মিশুকে স্বভাবের জন্য হারান খুব অল্প সময়ের মধ্যেই সুখেনের বিশ্বাস জয় করে নিয়েছিল। এদিকে সে যতই সুখেনের পছন্দের হয়ে উঠছিল, রজত যেন ততই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। সেদিন রজত ঘরে শুয়ে আছে। ছন্দা কাজ সেরে রাতে ঘরে ঢুকতেই রজত বলল, হলো, ঝিগিরি শেষ হলো তাহলে? মানে এ আবার কি কথা? নিজের বাড়িতে কাজ করা আবার ঝিগিরি হবে কেন? নিজের বাড়ি নয় সন্ধ্যা, এটা তোমার বাপের বাড়ি, মানে তোমার বাবা আর তোমার বোন নুপুরের বাড়ি, বুঝলে? তুমি আর আমি হলাম এই বাড়ির সব থেকে বেশি অবহেলিত মানুষ, যাদের শুধু কাজের জন্যই রাখা হয়েছে। এই কি আবল তাবল বলছো বলো তো? শোনো, এই বাড়ি যতটা নূপুরের ততটাই আমার, বুঝলে? আর বাবা আমাদের দুই বোনকে একই রকম ভালোবাসে। সান্ত্বনা, সান্ত্বনা, এসবই মনের সান্ত্বনা ছন্দা। সত্যিটা তুমিও জানো আর আমিও জানি। আর ওই যে তোমার বাবার নতুন আদরের ছেলে এসেছে হারান, বেশি দিন নেই যখন সেও এই বাড়িতে ঢুকে পড়বে। দেখো, একটা সত্যি কথা বলি, তুমি যদি এই সব ফালতু কথা না ভেবে বাবার সাথে মন দিয়ে কাজ করতে, ওনাকে সাহায্য করতে, তাহলে হারান কেন অন্য কোনো ছেলেই গুরুত্ব পেত না। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি কাজ করি না? হ্যাঁ, করো তো। সকাল 10টায় ঘুম থেকে উঠে মাঠে ঘুরতে যাও, তারপর দুপুর 1টায় এসে খাও আর ভাত ঘুম দাও, তারপর আবার বিকেল 4টের সময় ঘুরতে যাও। আর হারান সারা দিন মাঠে পুড়ে জলে ভিজে বাবাকে সাহায্য করে। এবার বুঝলে বাবা তোমার থেকে হারানকে কেন বেশি পছন্দ করে? নাও এবার শর্ত, আমি ঘুমোবো। ও, আজকে এত গরম, মনে হচ্ছে যেন সূর্যদেব আজ খুব তেতে রয়েছেন। এই যে এই রোদে খালি পেটে কাজ করলে শুধু শরীর নয়, মাথাও খারাপ হয়ে যাবে কিন্তু। আরে নূপুর, মানে আপনি প্রথমের নামটাই তো ঠিক ছিল, যতদূর জানি ওটাই আমার আসল নাম। সে জানি, কিন্তু তাই বলে মালিকের মেয়েকে তো আর এই নাম ধরে ডাকতে পারি না। ইস, কি যে বলেন, আমার নাম নূপুর, আর সেটা বলে ডাকলেই আমি খুশি হব। আচ্ছা, এবারে চলুন, আমি খাবার নিয়ে এসেছি। খাবার? ও মানে জ্যাঠাবাবুর জন্য? কিন্তু উনি তো মনে হয় এদিকে নেই। না, উনি এদিকে নেই, কারণ উনি ঘরে বসে ভাত খেয়ে বিশ্রাম নিচ্ছেন। এবারে আসুন। তাহলে এই খাবার? এই খাবার আমি আপনার জন্য এনেছি। এবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন নাকি খেতেও যাবেন? আমার কিন্তু খিদের জ্বালায় পেট জ্বলছে। সে কি, আপনি খাননি? না, আজকে ভাবলাম এই মাঠের মধ্যে গাছের ছায়ায় বসে দুপুরের খাবার খাবো, তাই আর। তার মানে শ্বশুর মশাইয়ের সাথে সাথে এই ছেলে নূপুরের দিকেও হাত বাড়িয়েছে? না,
না 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 না, এক্ষুনি কিছু না করলে সব কিছু আমার হাত থেকে বেরিয়ে যাবে, সব কিছু কিছুটা করতে হবে। রজত মনে মনে অনেক কিছু ভাবলো বটে, কিন্তু নূপুর আর হারানের সখ্যতা যেন ক্রমে বেড়েই চলল। কখনো খেতে কাজের সময়, আবার কখনো বিকেলে নদীর ধারেও দুজনে দেখা করতে থাকলো। সেদিন নূপুর নদীর জলে পা ডুবিয়ে বসে রয়েছে। এমন সময় হারান এলো, এসেই বলল, অনেকক্ষণ এসেছেন বুঝি? আমার না একটু দেরি হয়ে গেল। না না, খুব বেশিক্ষণ নয়, আপনার কাজ বুঝি এই শেষ হলো? হ্যাঁ মানে ওই জ্যাঠাবাবু বাড়ির দিকে গেলেন আর আমি এদিকে চলে এলাম। জানি আপনি অপেক্ষা করবেন। জানেন, জ্যাঠাবাবু বলছিলেন পশ্চিম প্রান্তের জমিগুলোতে আমাকে চাষ করতে দেবেন, মানে কেবল ফসলের ভাগ দিলেই হবে। বাহ, এ তো দারুণ কথা। বাবা আপনাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, তাই তো এত তাড়াতাড়ি এতটা ভরসা করছেন। আমিও জ্যাঠাবাবুকে খুব পছন্দ করি, সম্মান করি। আর আমায়? ম- ম- মানে মানে আমায় পছন্দ করেন না? হ্যাঁ মানে না মানে হ্যাঁ নাকি না? হ্যাঁ হ্যাঁ করি, কিন্তু তাহলে এত দ্বিধা কিসের হারান? আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আর আমিও তোমাকে পছন্দ করি। মানে আমি তোমাকে ভালোবাসি। তুমি তো বলতে পারলে না, দেখো আমি বলে দিলাম। কিন্তু এটা কখনো সম্ভব নয় নূপুর। জ্যাঠাবাবু আমাকে বিশ্বাস করেন, আর আমি তার বিশ্বাস ভাঙতে পারবো না। ধুর বোকা ছেলে, এই খবর শুনলে বাবার থেকে খুশি আর কেউ হবে না। তুমি দেখো, তাছাড়া বাড়িতে আমার বিয়ের কথা হচ্ছে। আমি চাই তুমি আমার বাবার কাছে গিয়ে প্রস্তাব দাও। হ্যাঁ, তারপরেই হারান ওর বাবা মায়ের সাথে এসে তোমার কাছে বিয়ের প্রস্তাব দেয়। সত্যি নূপুর কত খুশি হয়েছিল বলো তো বাবা? হ্যাঁ, আমি তো যেন হাতে চাঁদ পেয়েছিলুম। হারানের মতন ছেলেকে জামাই হিসেবে তো পাওয়া ভাগ্যের ব্যাপার। সবচেয়ে বড় কথা, নূপুর মা বেশি খুশি ছিল। হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম তখনই ওদের বিয়ে দিয়ে দেব, কিন্তু তারপরেই গ্রামে শুরু হলো খরা। তোমার মনে আছে বাবা সেই দিন কি হয়েছিল? না না, এইভাবে আর চলতে পারে না। আমার মনে হয় আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একটা কুয়ো খনন করা উচিত। এই সেই তো বুঝতে পারছি জ্যাঠাবাবু, কিন্তু টাকা, আমাদের কাছে কি আর এত টাকা আছে যে কুয়ো খনন করা যাবে? আরে আমি তো বলছি, আমি মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন সাহায্য করবেন। তাছাড়া বৃষ্টি না হওয়ার জন্য পুকুর নালা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গ্রামের মানুষ চেষ্টার জল পাচ্ছে না। এই অবস্থায় আর কি করার আছে, তোমরাই বলো। আমিও জ্যাঠাবাবুর সাথে একমত। বৃষ্টি কবে হবে কোনো ঠিক নেই। এই অবস্থায় ওই একটাই উপায় রয়েছে। আরে বাবা, উপায় আছে বললেই তো আর হলো না। কুয়ো বানানো আর এ তো মগের মুল্লুক নয়, অনেক পরিকল্পনা দরকার। হ্যাঁ, তো পরিকল্পনা করতে হবে। এইভাবে জলের অভাবে শুকিয়ে মরার থেকে তো পরিকল্পনা করা ভালো। হ্যাঁ সত্যিই তাই, গ্রামকে বাঁচানোর জন্য আমাদের এটা করতেই হবে। কিছুদিনের মধ্যেই সুখেন আর হারান মোড়লের সাথে বারবার দেখা করে গ্রামে কুয়ো খননের ব্যবস্থা করে ফেলল। গ্রামের সকলে তখন হারানের প্রশংসায় পঞ্চমুখ। ছন্দা সেদিন ওদের খেতে দিচ্ছিল। সুখেন, হারান, রজত সকলে খেতে বসেছে। সত্যি হারান, গ্রামের সকলের তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তুমি ছিলে বলে কুয়ো খনন হচ্ছে। একদম ঠিক বলেছিস তুই ছন্দামা। হারান হলো গিয়ে একদম হিরে টুকরো ছেলে। তা বাবা, আমি বলি কি আর দেরি করে লাভ নেই। সামনের ফাল্গুনে নূপুরের বিয়ের দিন ঠিক করলে কেমন হয় বলো তো? তুই তো আমার মুখের কথা ছিনিয়ে নিলি রে মা। কি হারান, তোমার তো কোনো অসুবিধা নেই তো? না জ্যাঠাবাবু, আপনারা যা ঠিক বুঝবেন। না 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 না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। হারান যেইভাবে এগিয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে তো এই বুড়োটা সব কিছু ওর নামেই করে দেবে। আর আমি শুধু চেয়ে চেয়ে দেখব না, আমাকে কিছু তো করতেই হবে। সেদিন মনে হয়েছিল এরপর যা হবে সব ভালোই হবে, কিন্তু তখন কি আর জানতাম যে এরপরে
আমার জীবনে এমন অন্ধকার নেমে আসবে। সবই তো ঠিক ছিল বাবা, তাহলে বোন সেই যে বাড়ি থেকে বেরোলো আর কেন ফিরলো না? রজত আর গ্রামের লোকেরা মিলে হারানকে কত মারধর করেছিল, কিন্তু তাও নুপুরের কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই যে কুয়োর কাজ বন্ধ হলো, আজ এত বছর পরেও সেই কুয়ো পরিত্যক্ত হয়ে রয়ে গেল। এইভাবে ভেঙে পড়ো না বাবা, সব ঠিক হয়ে যাবে, দেখো। আর কিছু ঠিক হবে না রে ছন্দা, কিছু ঠিক হবে না। সুখেন আর কিছু না বলে বেরিয়ে যায়। আজকে তার ভীষণ হতাশ লাগছে, মন ভারাক্রান্ত, বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্যই পাচ্ছেন না। কিছুটা হেঁটে যেতেই খুব পরিচিত এক কণ্ঠস্বর শুনে এগিয়ে যেতেই দেখলেন রজত গ্রামের আরো দুজন লোকের সাথে বসে খুশ গল্প করছে। বোঝা যাচ্ছে ওরা নেশাগ্রস্ত। একজন বলল, সে যাই বলো রজত, যা তোমার মতো ভাগ্যবান কতজন হয় তো, এমন শুয়ে বসে আর জীবন কাটাতে কজন পারে? আর যা বলেছিস, তবে এটাও তো ঠিক, এই জীবন কিন্তু এতটা মসৃণ ছিল না। এটা আমাকে বানাতে হয়েছে রে পাগলা। বাধা কি আর কম এসেছে? ওই হারান। তবে এই সেদিন তোমার কথায় আমরা ওকে গিয়ে এমন মেরেছিলাম, বেড়া ওই বাপ বাপ করে লেজ গুড়িয়ে পালিয়েছে। আচ্ছা, নূপুরকে কি ও সত্যি কিছু করেছিল? এই ধুর, ওই বলদটা নুপুরকে কি করবে? ওর কি ক্ষমতা আছে? সে তো আমি এক ঢিলে দুই পাখি মেরেছি। তাই বুঝি? কিন্তু তুমি ওই গ্রামের কুয়ারা তৈরি হতে দিলে না কেন রজতদা? ওরা তো সকলের উপকারে লাগতো। সত্যি, যখন তোমার বুড়ো শ্বশুর কুয়োর কাজ সম্পূর্ণ করতে যেত, তুমি এমন বাধা দিতে। এই ওই কুয়োতে কি গুপ্তধন আছে নাকি গো? তার চেয়েও বেশি কিছু রে, কিন্তু এই কথা কাউকে বলবি না। সঠিক সময় তোরা ভাগ পাবি। জান থাকতে আমি ওই কুয়ো বানাতে দেবো না। তুমি যেটা বলনি আমি বুঝে গেছি রজত। এবারে কেবল একটাই উপায় আছে, যাতে সত্য সকলের সামনে আসবে। শুধু একটাই উপায়। সুখেনের বাস্তব বুদ্ধি তখন লোপ পেয়েছে। গ্রামের লোকের জন্য খনন করা কুয়োর সামনে গিয়ে সে দাঁড়ালো। কুয়োটা তখনও অভিশপ্ত এক পাথরের স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে। রাগে অপমানে সুখেনের সারা শরীর তখন কাঁপছে। ও আর কিছু না ভেবে কুয়োর জলে ঝাঁপ দিল। শোনা গেল তীব্র আর্তনাদ। কেউ কিচ্ছু জানল না। দেখতে দেখতে রাত কেটে ভোর হয়ে গেল। বাবা এখনো বাড়ি ফিরলো না। আমার মনটা কু ডাকছে। কাল বাবা ভীষণ হতাশ ছিলেন। কিছু কিছু ভালো মন্দ ঘটলো না তো? হে ভগবান! আরে তুমি এমন কেন করছো বলো তো? তোমার বাবা নিজের মর্জির মালিক, দেখো কোথাও চলে গেছে, চলে আসবে। না না না, বাবা কখনো রাতে বাড়ির বাইরে থাকেন না। কিছু একটা হয়েছে গো, আমার খুব ভয় করছে। সর্বনাশ হয়ে গেছে ছন্দা দিদি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে? জ্যাঠাবাবু কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আজ ভোরবেলা বিমল ওই পথে যাচ্ছিল, একজনের চটি থেকে থমকে যায়, কিছু একটা ভেবে কুয়োয় উঁকি দিতেই দেখে। উড়ে বাবারে! না 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 না, হতে পারে না। বাবা, বাবা! সব বোনাস, আবার নতুন কি বিপদ এলো? বাবা, তুমি এমন কেন করলে? আমার যে আর কেউ রইল না বাবা। আহা, শান্ত হও ছন্দা, এমন করে ভেঙে পড়লে কি চলে? জ্যাঠাবাবু বড় ভালো মানুষ ছিলেন, উনি কেন যে এমনটা করলেন? এই তো লোক নেমেছে, এক্ষুনি জ্যাঠাবাবুর দেহটা তুলে আনবে। হে ভগবান, এবার কি হবে? ওরা যদি ওটা পেয়ে যায়? না 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 না,
এতদিনে কি আরো সব আছে, কিন্তু ধীরে ধীরে সুখেনের প্রাণহীন দেহ তুলে আনা হলো, কিন্তু পরক্ষণেই কুয়োর ভেতর যেই লোকটা নেমেছিল সে বলল, কঙ্কাল? কঙ্কাল, তার মানে সে কি তুমি নিয়েছো? এ কি কাণ্ড রে বাবরে! আরে এসবের কি দরকার? কে না কে হয়তো কবেকার মরেছে। কি আবল তাবল বলছো রজতদা? একটা কঙ্কাল পাওয়া কি মুখের কথা? কিছুক্ষণের মধ্যেই কঙ্কালটা তুলে আনা হলো। সকলে অবাক হয়ে দেখলো কঙ্কালের হাতের হাড়ে এখনো কিছু একটা চকচক করছে। ছন্দা স্তব্ধ হয়ে সেদিকে তাকিয়েছিল। এবারে সে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল, নূপুর, নূপুর, এটা আমার নূপুর গো, নূপুর! এই, কি আবল তাবল বকছো বলো তো তুমি? হ্যাঁ, তুমি কি করে জানলে এটা নূপুর? হ্যাঁ, আর নূপুর তো এই আংটি, ওগো এই আংটিটার মতো একটা আংটি বাবা ছোটবেলাতে আমাদের দুই বোনকে কিনে দিয়েছিলেন। এটা যে আমার নূপুর, বোন আমার। কিন্তু কিন্তু ও কুয়োতে, তুমি তো বলেছিলে ও পালিয়ে গেছে। ওই রতন দা, তুমি যে বলেছিলে এই কুয়োতে গুপ্তধন আছে। তার মানে তুমি এই বিষয় জানতে, তাই বারবার কুয়ো তৈরি হতে বাধা দিতে। আর হারান, তোমার কথায় আমরা হারানকে গ্রাম ছাড়া করেছিলাম। কি আবল তাবল বকছিস তোরা? হ্যাঁ, আমি কিছু জানি না। এই কাজ হারানের। মিথ্যে, তুমি মিথ্যে বলছো। তুমি বারবার বলেছিলে নূপুর পালিয়ে গেছে, আমরা বিশ্বাস করিনি। তুমি কুয়ো বানাতে বাধা দিয়েছো, একবার নয় 100 বার। কেন? তোমার পাপ ধরা পড়ে যাবে বলে? আরে না না, তুমি ভুল বুঝছো ছন্দা। মিথ্যে, তুমি চিরকাল মিথ্যে বলেছো। আজকে সত্যি বলবে, শুধু সত্যি। হ্যাঁ, রতন দা, আজকে কিন্তু তোমাকে বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি নূপুরকে, মেরে এই কুয়োতে ফেলে দিয়েছিলাম। আর আমি তাই চাইনি এই কুয়ো কোনোদিন চালু হোক। কিন্তু আমি ওকে মারতে চাইনি ছন্দা, বিশ্বাস করো। যেদিন বাড়িতে হারানের সঙ্গে নূপুরের বিয়ে ঠিক হয়েছিল, আমি রাগে পাগল হয়ে গেছিলাম। বাড়িতে গ্রামে সব জায়গায় শুধু হারানের জয়ধ্বনি। কই আমার কথা তো কেউ ভাবছিল না? হ্যাঁ, আমার যত রাগ গিয়ে পড়লো ওই কুয়োর ওপর। সেদিন কুয়োর কাজ সবে শেষ হয়েছে, আমি উন্মাদ হয়ে সেটাকে শাবল দিয়ে ভাঙছিলাম। ছাড়বো না, কাউকে ছাড়বো না। ওই কুয়োটা কষ্টের গোড়া, তোকে আমি শেষ করবো। তারপরে ওই হারানটাকে। আপনি কি করছেন জামাই বাবু? আপনি কি উন্মাদ হয়ে গেছেন? কুয়োটা ভাঙছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড় আমাকে। আজকে আমি আপদটাকে শেষ করি। ছাড়বো, ছাড়। শুধু হারান, আমি কেউ না, তাই না? সকলে হারানকে নিয়ে শুধু নাচানাচি করছে। ছাড় আমায় বলছি। জামাই বাবু, আপনি কি পাগল হয়ে গেছেন? হিংসায় অন্ধ হয়ে গেছেন আপনি। আপনার লজ্জা হওয়া উচিত। যেই কুয়োর জন্য বাবা আরো মাথার ঘাম পায়ে ফেলেছে, আপনি সেটাকে চুপ, একদম চুপ কর। তোর জন্যই সব হচ্ছে, আমি ছেলে। তো লজ্জা করলো না ওই ভিখারিটার সঙ্গে পীড়িত করতে? জামাই বাবু, নিজের সীমার মধ্যে থাকুন। বাবার ভুল ছিল আপনার মতো একটা জানোয়ারকে বাড়িতে থাকতে দেওয়া। আমি আজই বাবাকে সব জানাবো, তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আপনাকে। কি বললি তুই? তোকে আমি শেষ করে দেবো, যত নষ্টের গোড়া তুই। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে রজত নূপুরকে ধাক্কা দেয়, কিন্তু নূপুর তাল সামলাতে না পেরে সোজা পড়ে কুয়োর দেওয়ালে। মুহূর্তের মধ্যে তার মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করে। নূপুর, এই নূপুর, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে যে। নূপুর, চক্কর, কি রে? হায় হায় হায়, এই হচ্ছে নিঃশ্বাস পড়ছে না। ভগবান, এবারে আমি কি করবো? মরে গেছে তো। এই তো সেই কুয়ো। এখানেই আমি ফেলে দেবো, কেউ কিচ্ছু জানতে পারবে না। হ্যাঁ, এটাই ঠিক হবে। ধিক্কার, তোমার সাথে এত দিন সংসার করেছি, সেটা আমার লজ্জা। ছি,
তুমি এত নীচ, এত নিকৃষ্ট। তোমার মতন স্বামী থাকার থেকে বিধবা হওয়া ভালো।